গুড মর্নিং স্টুডেন্টস। দেখো, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড এই ব্যাপারটা আমরা শুরু করি একটা উদাহরণের সাহায্যে। দেখো, আমরা একটা কথা প্রায়ই বলে থাকি যে এই এলাকাটা আমার এলাকা। এই কথাটা আমরা অনেক সময় বলে থাকি যে এই এলাকাটা হচ্ছে আমার এলাকা। এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি যে এই এলাকাতে আমার একটা প্রভাব আছে। ঠিক আছে? অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে এই নলহাটিটা হচ্ছে আমার এলাকা, অর্থাৎ এই নলহাটির এলাকাটাতে আমার একটা প্রভাব আছে। ঠিক আছে? ঠিক এই যে আমি যে বললাম এই নলহাটিটা আমার এলাকা, কেন? কারণ এই এলাকাটাতে আমার একটা প্রভাব আছে, অর্থাৎ নলহাটিটা হচ্ছে আমার একটা ক্ষেত্র বা ফিল্ড। ঠিক একই রকমভাবে আমরা যদি একটা আধানের ক্ষেত্রে বলার চেষ্টা করি, যে মনে করো আমরা এখানে কোনো একটা পয়েন্টে একটা আধান রাখলাম, সেটা মনে করো কিউ। তাহলে এই কিউ আধানের চারিদিকে আমরা যদি একটা একটা ক্ষেত্র বা অঞ্চল কনসিডার করি, তাহলে পরে এই কিউ আধানের এই চারিদিকে যে ক্ষেত্র বা অঞ্চল আছে, এই অঞ্চলে যদি এই কিউ আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল কার্যকরী হয়, অর্থাৎ আমরা যদি এই রিজিয়নের কোনো একটা পয়েন্টে অন্য একটা আধানকে নিয়ে আসি, সেটা মনে করো কিউ জিরো, তাহলে পরে এই কিউ আধানটা এই কিউ জিরো আধানের উপরে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে। তবে এই যে এলাকা বা এই যে অঞ্চল, এই অঞ্চলটাকেই বলা হবে এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ কোনো আধানের চারিদিকে বা ওর পরিপার্শ্বে যতদূর এলাকা পর্যন্ত কোনো একটা আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল কার্যকরী হয়, সেই এলাকাটাকেই বলা হচ্ছে ওই আধানের তড়িৎ ক্ষেত্র। বোঝা গেল? অর্থাৎ যদি আমরা এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র এই এলাকাটাকে বলি, যে আমরা যেটাকে ড্র করেছি এই এলাকাটাকে বলি, তাহলে পরে এই এলাকার যে কোনো পয়েন্টে আমরা যদি অন্য কোনো একটা দ্বিতীয় আধানকে নিয়ে আসি, তাহলে পরে সেই দ্বিতীয় আধানকে এই কিউ আধানটা একটা আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে। আমরা যদি এই কিউ আধানটা ধনাত্মক কিউ আধান নিই এবং এইখানে যে আধানটা নিয়ে এলাম সেটা যদি ধনাত্মক আধান হয়, তাহলে অবশ্যই বিকর্ষণ বল ক্রিয়া করবে। আর যদি আমরা এই আধানটাকে ঋণাত্মক আধান নিই, তাহলে সেক্ষেত্রে আকর্ষণ বল ক্রিয়া করবে। অর্থাৎ এই এলাকার যে কোনো বিন্দুতে যদি আমরা একটা অন্য কোনো বা দ্বিতীয় কোনো একটা আধানকে নিয়ে আসি, তাহলে কিউ আধানটা ওই দ্বিতীয় আধানের উপরে একটা বল প্রয়োগ করে, সে আকর্ষণ বল হোক বা সে বিকর্ষণ বল হোক। তাহলে এই যে এলাকা, এই এলাকাটা কি বলা হবে বা এই ক্ষেত্রটা কি বলা হবে? এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র। এইখানে এই যে আধানটা রাখলাম কিউ, এটাকে বলা হচ্ছে সোর্স চার্জ। সোর্স চার্জ কেন সোর্স চার্জ? কারণ এই আধানটার জন্যই কিন্তু এর চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রটা, এটা কার তড়িৎ ক্ষেত্র? এই যে কিউ আধানটা নিয়েছি, সেই কিউ আধানের অর্থাৎ সোর্স চার্জের তড়িৎ ক্ষেত্র বা তোমার উৎস আধানের তড়িৎ ক্ষেত্র। আর এইখানে দ্বিতীয় যে আধানটা আমরা নিয়ে এলাম কিউ জিরো, এই কিউ জিরোটাকে বলা হবে টেস্ট চার্জ বা পরীক্ষাধীন আধান। টেস্ট চার্জ বা পরীক্ষাধীন আধান। বোঝা গেল? তাহলে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কার তড়িৎ ক্ষেত্র বুঝবো? ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বুঝতে আমরা সবসময়তেই কিন্তু সোর্স চার্জ বা
উৎস আধানে তড়িৎ ক্ষেত্রকে বুঝবো। এখন কথা হচ্ছে, আমরা তো দেখতে পেলাম যে এই এলাকার যে কোনো পয়েন্টে আমরা পরীক্ষাধীন আধানকে নিয়ে আসলে পরে এই সোর্স চার্জটা ওই পরীক্ষাধীন আধানের উপরে বা টেস্ট চার্জের উপরে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে বা প্রয়োগ করে। কিন্তু কথা হচ্ছে, আমরা যদি এই টেস্ট চার্জটাকে এই এ বিন্দুতে না নিয়ে এসে যদি আমরা বি বিন্দুতে নিয়ে আসি, অর্থাৎ এই বিন্দুতে যদি নিয়ে আসি, বোঝা গেল? তাহলে বলো দেখি, এই কিউ জিরো আধানটাকে এ বিন্দুতে থাকলে পরে বা এ বিন্দুতে রাখলে পরে এই কিউ আধানটা যতটা পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করত, এই বি বিন্দুতে রাখলেও কি ওই একই পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে? নিশ্চয়ই নয়। অবশ্যই এই কিউ জিরো আধানের উপরে এর আকর্ষণ বল, বি বিন্দুতে রাখা কিউ জিরো আধানের উপরে আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনেক বেশি হবে। কেন বেশি হবে? কারণ এই পরীক্ষাধীন আধানটা অর্থাৎ এই বি বিন্দুটা এই সোর্স চার্জ বা তোমার উৎস আধানের কাছাকাছি অবস্থিত। অর্থাৎ আমার উৎস আধান থেকে যত কাছের দিকে আমরা পরীক্ষাধীন আধানকে রাখবো, ওর উপরে আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনেক বেশি হবে। বোঝা গেল? এই যে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সব বিন্দুতে পরীক্ষাধীন আধানের উপর সোর্স চার্জ বা উৎস আধানের আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব কিন্তু সমান নয়। এই যে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে সোর্স চার্জের বা পরীক্ষাধীন আধানের যে প্রভাব, সেইটাকে মেজার করার জন্য আমরা একটা রাশির কথা বলে থাকি, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে কি বুঝবো? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে আমরা বুঝবো, অবশ্যই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোনো একটা বিন্দুতে হবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অবশ্যই একটা বিন্দুর কথা বলা হবে। অর্থাৎ কোনো বিন্দুতে, কোথাকার? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে রাখলে ওই আধানটি যে বল অনুভব করে তাকেই ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। বোঝা গেল? অর্থাৎ আমরা মনে করো কিউ একটা আধান নিলাম, সেটা মনে করো প্লাস কিউ আধান, এটা একটা সোর্স চার্জ। এবার এই সোর্স চার্জ থেকে কিছুটা দূরে আমরা একটা পয়েন্ট নিলাম, সেটা মনে করো পি পয়েন্ট। এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি আমরা ধরো এই এতদূর পর্যন্ত কোনো একটা প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের বিস্তার হয়, তাহলে এই পি বিন্দুতে আমরা যদি একটা কিউ জিরো আধান রাখি, তাহলে এই কিউ জিরো আধানের উপরে অর্থাৎ এই টেস্ট চার্জের উপরে এই কিউ আধানটা কিছু পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে। এখন কথা হচ্ছে, আমরা এই পি বিন্দুতে কিউ জিরো আধানের পরিবর্তে যদি আমরা একটা একক ধনাত্মক আধানকে রাখি, তাহলে পরে ওই একক ধনাত্মক আধানের উপরে এই কিউ আধানটা যে পরিমাণ বল প্রয়োগ করে, সেটাকেই ওই পি বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। বোঝা গেল? অর্থাৎ আমরা যদি বলি এই পি বিন্দুতে কিউ জিরো
আধানের উপর প্রযুক্ত বল, কে বল প্রয়োগ করছে? অবশ্যই এই কিউ আধানটা বল প্রয়োগ করছে, ঠিক আছে। সেটা যদি এফ ভেক্টর হয় তবে ওই বিন্দুতে অর্থাৎ পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি আমরা ই ভেক্টর বলি, তাহলে সেই ই ভেক্টর সমান আমরা লিখতে পারবো লিমিট কিউ জিরো টেন্স টু জিরো। কিউ জিরো টেন্স টু জিরো কেন বলছি? কারণ আমরা এখানে যে পরীক্ষাধীন আধানটা নেব সেটা যতটা সম্ভব আমরা ক্ষুদ্র আধান নেব, ঠিক আছে। কেন ক্ষুদ্র আধান নেব? নইলে পরে এই কিউ জিরো আধানের জন্য একটা এই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ডের প্রভাব সৃষ্টি হবে। তাহলে এই জন্য আমরা এখানে যে আধানটা নেব, পরীক্ষাধীন আধান নেব, সেটা খুব কম বা ক্ষুদ্র মানে তড়িৎ আধান নেব। সেই জন্য আমরা লিখতে পারি ই ভেক্টর সমান হচ্ছে, অর্থাৎ এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান লিমিট কিউ জিরো টেন্স টু জিরো এফ বাই কিউ জিরো। অর্থাৎ কিউ জিরো আধানের উপরে প্রযুক্ত বলটা হচ্ছে এফ, তাহলে একক আধানের উপর প্রযুক্ত বলটা কত হবে? একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলটা হবে এফ বাই কিউ জিরো। বোঝা গেল? তাহলে এই এফ বাই কিউ জিরো লিমিট কিউ জিরো টেন্স টু জিরো, এইটাই হচ্ছে পি পয়েন্টে বা পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সমীকরণ। বোঝা গেল? বেশ। যদিও একটা জিনিস তোমরা মনে রাখবে যে কোনো একটা বিন্দু আধান, এই যে বিন্দু আধান এখানে প্লাস কিউ বাই বাই প্লাস কিউ, এর যে তড়িৎ ক্ষেত্রটা আমরা কার্যত একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু তাত্ত্বিকভাবে এটা বলা যায় যে যে কোনো বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। বাট প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে বা একটা নির্দিষ্ট এলাকা অতিক্রম করার পরে এই কিউ আধানের আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব আর থাকে না। সেই জন্য আমরা একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যেই কোনো একটা কিউ আধানের তড়িৎ ক্ষেত্র ক্রিয়াশীল বা কার্যকর হয় বলে এটা আমরা ধরে নিই, ঠিক আছে। বেশ, তাহলে এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি ই ভেক্টর সমান লিখতে পারছি লিমিট কিউ জিরো টেন্স টু জিরো এফ বাই কিউ জিরো। এখন এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পেলাম কোন আধানের জন্য? অবশ্যই কিন্তু এই সোর্স চার্জ বা তোমার উৎস আধানের জন্য। কারণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নির্ভর করে বা কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেটা আমরা বলছি সেটা কার উপর নির্ভর করে? সেটা নির্ভর করে অবশ্যই সোর্স চার্জ বা উৎস আধানের জন্য। কারণ এই উৎস আধানটারই প্রভাব আমরা এখানে পরিমাপ করছি, ঠিক আছে। বেশ, পরীক্ষাধীন আধানটা শুধুমাত্র টেস্ট করার জন্য, কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটাকে টেস্ট করার জন্য আমরা ব্যবহার করে থাকি, কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির উপর এই পরীক্ষাধীন আধানের কিন্তু কোনো প্রভাব নেই। বেশ, তাহলে ই সমান হয়ে গেল এইটা। এবার আমরা এখান থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট দেখব, ইউনিট অফ ই, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক। দেখো আমরা এখানে ই সমান লিখতে পারছি, ই সমান লিখতে পারছি এফ বাই কিউ, কিউ জিরো, অর্থাৎ বল বাই আধান। এটা হচ্ছে বল আর এটা হচ্ছে আধান, অর্থাৎ বলের একক বা আধানের একক করলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক পেয়ে যাব। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এর একক কি হবে? ই এর একক হবে, বলের একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন, তাহলে ডাইন, আর আধানের একক হচ্ছে ইএসইউ, তাহলে ডাইন পার ইএসইউ। আর এসআই পদ্ধতিতে এককটা কি হবে? এসআই পদ্ধতিতে ই এর একক হবে, দেখো ফোর্স বা বলের এসআই একক হচ্ছে নিউটন, তাহলে এটা লিখবো নিউটন পার, আধানের একক হচ্ছে কুলম,
নিউটন পার কুলম, বা এটাকে শর্টে নিউটনকে এন আর কুলমকে সি, দ্যাট ইজ নিউটন পার কুলম বা এন পার সির আকারেও প্রকাশ করা হয়। বোঝা গেল? এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের কি না তো একক। এবার আমরা পড়ব ই এর মাত্রা। ই এর মাত্রা অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মাত্রা। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দেখো, ই এর মাত্রা এটা সমান আমরা লিখতে পারবো ফোর্সের মাত্রা বাই আধানের মাত্রা। ফোর্স বাই আধান। ফোর্সের মাত্রা কি হচ্ছে? ফোর্সের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর কিউ জিরো মানে আধানের মাত্রা কি? আধানের মাত্রা অবশ্যই আই টি। ঠিক আছে, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে মাত্রা সেটা কি হয়ে যাবে? দেখো এম এল যেমন আছে থাকলে দেখো টি টু দি পাওয়ার উপরে উঠলে -1 -2 আর -1 -3 হয়ে যাচ্ছে, আর আইটাকে উপরে উঠলে আই টু দি পাওয়ার -1। ঠিক আছে, এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মাত্রা। ঠিক আছে, এবার আমরা নির্ণয় করব যে যদি আমরা কোনো একটা বিন্দুতে একটা বিন্দু আধান রাখি, তাহলে পরে সেই বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কতটা হবে সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখানে লিখব বিন্দু আধানের জন্য, বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ধরে নাও আমরা এইখানে একটা পয়েন্ট চার্জ নিলাম, সেটা মনে করো +q। এবার এই +q পয়েন্ট চার্জ থেকে বা বিন্দু আধান থেকে এই +q পয়েন্ট চার্জ থেকে বা বিন্দু আধান থেকে কিছুটা দূরে আমরা আরেকটা পয়েন্ট নিলাম, সেটা মনে করো আর দূরে আরেকটা পয়েন্ট নিলাম, সেটা মনে করো পি, এবং এই পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, বেশ। এবার যদি আমরা এই যে বিন্দু আধান, সেই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র মনে করো এত পর্যন্ত বিস্তৃত আছে, তাহলে এই পি বিন্দুটা ওই তড়িৎ ক্ষেত্রে ওই +q এর আধানের যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই অবস্থিত একটা বিন্দু। বেশ, তাহলে আমরা যদি বলি যে এই যে পারিপার্শ্বিক মাধ্যমটা রেখেছি তার তড়িৎভেদ্যতা যদি এপসিলন হয়, ঠিক আছে, তার তড়িৎভেদ্যতা যদি এপসিলন হয়, তাহলে পরে আমাকে এই পি বিন্দুতে একক আধানের উপরে কতটা বল প্রযুক্ত হচ্ছে সেটা বের করতে হবে। আমরা ধরে নিলাম যে এই যে পি বিন্দু, সেই পি বিন্দুতে আমরা একটা টেস্ট চার্জ রাখলাম, সেটা মনে করো Q0। তাহলে এই পি বিন্দুতে রাখা Q0 আধানের উপর প্রযুক্ত বল কতটা হবে সেটা আমরা কুলম্বের সূত্র থেকে বের করতে পারবো। সেটা কি না, তো সেটা আমরা এফ ভেক্টর বলি। তাহলে এফ সমান লিখতে পারবো 1/4πε। ঠিক আছে, যেহেতু এখানে আমরা যে মাধ্যমটা নিয়েছি সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসিলন বলছি, তাহলে এফ সমান হয়ে যাবে 1/4πε ইন্টু কিউ ইন্টু Q0 বাই এদের মধ্যবর্তী দূরত্ব আর তার স্কোয়ার। এবার এটার অভিমুখ কোন দিকে হবে? আমরা এখানে যে আধানটা নিয়েছি সেটা ধনাত্মক আধান, পি বিন্দুতে যে আধানটা নিলাম সেটাও যদি আমরা একটা ধনাত্মক আধান নিই, ঠিক আছে, +Q0 এরকম পরিমাণ আধান যদি আমরা নিই, তাহলে অবশ্যই এই Q0 আধানের উপরে এই কিউ আধানটা যে বল প্রয়োগ করবে সেটা অবশ্যই বিকর্ষণ বল হবে, এবং তার অভিমুখ কোন দিক বরাবর হবে? অবশ্যই এই তোমার সোর্স চার্জ থেকে পি বিন্দুর অভিমুখে। ঠিক আছে, বেশ, তাহলে এটা এদিক বরাবর একক ভেক্টরটা কি? এদিক বরাবর একক ভেক্টরটা হচ্ছে আর ক্যাপ। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে এই পি বিন্দুতে
রাখা Q0 আধানের উপরে প্রযুক্ত বল। এখন আমার তো পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে গেলে পি বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলটা নির্ণয় করতে হবে। তাহলে অতএব পি বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে তার উপর প্রযুক্ত বল, সেটাই তো পি বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। বা পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, সেটা যদি আমরা পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেটাকে যদি আমরা ই বলি, তাহলে ই ভেক্টর এটা সমান হয়ে যাবে F/Q0। বোঝা গেল? তাহলে এফ এর মানটা কত? এফ এর মানটা হচ্ছে 1/4πε কিউ ইন্টু Q0/r² ইন্টু r ক্যাপ। তাহলে এটাকে Q0 দিয়ে ডিভাইড করলে কি হয়ে যাবে? Q0 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 1/4πε ইন্টু Q/r² ইন্টু Q/r² ইন্টু r ক্যাপ। বোঝা গেল? অর্থাৎ কিউ আধানের জন্য একটা বিন্দু আধান যদি আমরা কিউ নিই, সেই কিউ আধানের জন্য ওর থেকে আর দূরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটা সময় লিখতে পারবো কুলম্বিয়ান কনস্ট্যান্ট 1/4πε ইন্টু যে আধানের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাইছি সেই আধানের মান কিউ বাই ওই আধান থেকে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাইছি সেই তার যে দূরত্ব তার স্কোয়ার। বোঝা গেল? এবার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখটা কোন দিক বরাবর হচ্ছে? এখানে যেহেতু দুটোই ধনাত্মক আধান নিয়েছি, তাহলে অবশ্যই এই ধনাত্মক আধান থেকে এই ধনাত্মক আধানের দিকে, অর্থাৎ বিকর্ষণ বল যেহেতু হচ্ছে, অর্থাৎ কিউ আধান থেকে বাইরের দিকে। ঠিক আছে? আমরা দেখলাম তাহলে কি, একটা যদি ধনাত্মক আধান নেই তাহলে সেই ধনাত্মক আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ সর্বদাই ওই আধান থেকে বাইরের দিকে হবে। বোঝা গেল? বেশ, এবার আমরা যদি এখানে ধনাত্মক আধানের পরিবর্তে ঋণাত্মক আধান নিতাম তাহলে কি হতো? এখানে ঋণাত্মক আধান নিলে পরে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা কোন দিক বরাবর হতো? এই পি থেকে সোর্স চার্জ বা উৎস আধানের দিকে। বোঝা গেল? বেশ, এটা পরে বলছি। তাহলে ই সমান এটা হয়ে গেল। এইবার আমরা একটা জিনিস দেখো, এটা যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন বিন্দুতে? পি বিন্দুতে। পারিপার্শ্বিক মাধ্যম যদি আমরা কি না তো একটা এপসিলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যম রাখি, কিন্তু আমরা যদি এই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি আমরা বলি কে, তাহলে ই ভেক্টর সমান কি লিখতে পারবো? ই ভেক্টর এটা সমান লিখতে পারবো 1/4π কে ইন্টু এপসিলন 0, যেখানে কে হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। কারণ আমরা জানি কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঙ্গে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা গুণ করলে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এটা ইন্টু Q/r² ইন্টু r ক্যাপ। বোঝা গেল? এটাই হচ্ছে কোনো একটা বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে, মানে ওই বিন্দু আধান থেকে আর দূরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান। ঠিক আছে? বেশ, এইবার আমরা এই কথাটা লিখে দিই যে ধনাত্মক আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ হয় ওই আধান থেকে বাইরের দিকে। বুঝতে পারলা?
আধান থেকে বাইরের দিকে, অর্থাৎ ওই আধান থেকে যে বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড মেজার করতে চাইছি বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মেজার করতে চাইছি সেই বিন্দুর অভিমুখে। বোঝা গেল? এবার যদি কারণ আমরা যদি এইখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখি, তাহলে সেই ইউনিট পজিটিভ চার্জের উপরে এই পজিটিভ চার্জটা তো বিকর্ষণ বল প্রয়োগ করবে, সেজন্য এখানে একক ধনাত্মক আধানের উপরে যে বলটা প্রযুক্ত হবে তার অভিমুখটা কোন দিক বরাবর হবে? তার অভিমুখটা অবশ্যই এই উৎস আধান থেকে যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড মেজার করতে চাইছি তার অভিমুখে হবে। কিন্তু যদি আমরা ঋণাত্মক আধান নিই, এখানে আমরা ঋণাত্মক আধান নিলাম, মাইনাস কিউ আধান নিলাম। এবার মাইনাস কিউ আধানের জন্য যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের কথা বলি, তাহলে দেখো কি হচ্ছে, মাইনাস কিউ আধানের জন্য যদি বলি, তাহলে মাইনাস কিউ আধানের জন্য মাইনাস কিউ আধান থেকে আর দূরে আমরা একটা বিন্দুতে মনে করে একটা ইউনিট পজিটিভ চার্জ নিলাম। ঠিক আছে? তাহলে এই ইউনিট পজিটিভ চার্জের উপরে এই যে মাইনাস কিউ আধানটা, সেটা যে বলটা প্রয়োগ করবে সেই বলের অভিমুখটা কোন দিক বরাবর হবে? সেই বলের অভিমুখ অবশ্যই এদিক বরাবর হবে, কারণ আকর্ষণ বল হবে, কারণ এটা প্লাস ইউনিট ধনাত্মক আধান, এটা মাইনাস, তাহলে এখানে আকর্ষণ বল যেহেতু ক্রিয়া করছে সেই জন্য অবশ্যই যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাইছি সেই বিন্দু থেকে উৎস আধানের দিকে। বোঝা গেল? বেশ, এবার ধরো আমরা কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই হলে এবং ওই বিন্দুতে একটি কিউ আধান রাখলে, কিউ আধান রাখলে কি হচ্ছে, কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি আমরা বলি ই, এবং ওই বিন্দুতে আমরা যদি একটা আধানকে রাখি, সেই আধান যদি কিউ আধান হয়, ধরো এখানে আমরা একটা তড়িৎ ক্ষেত্র ধরলাম এবং এই তড়িৎ ক্ষেত্রে এই একটা পয়েন্ট নিলাম। ঠিক আছে? এই পয়েন্টে মনে করো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ই। তাহলে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, এটা বলতে আমরা কি বুঝবো? এটা বলতে বুঝবো এই পয়েন্টে যদি আমরা একটা একক ধনাত্মক আধানকে রাখি, তাহলে সেই একক ধনাত্মক আধানের উপরে ই পরিমাণ বল প্রযুক্ত হয়। এখন আমরা এই পয়েন্টটি, যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, সেই পয়েন্টটি যদি আমরা একটা কিউ আধানকে রাখি, তাহলে সেই কিউ আধানের উপরে কতটা বল প্রযুক্ত হবে? সেই কিউ আধানের উপরে প্রযুক্ত বলটা হবে কিউ ইন্টু ই। কেন? কারণ একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল হচ্ছে ই। তাহলে একটা ওই বিন্দুতে আমরা যদি প্লাস কিউ আধান রাখি, তাহলে সেই প্লাস কিউ আধানের উপর প্রযুক্ত বলটা কত হবে? কিউ ইন্টু ই। তাহলে লিখবো কি না, তো কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই হলে এবং ওই বিন্দুতে একটি প্লাস কিউ আধান রাখলে ওই আধানের উপর প্রযুক্ত বল, ওই আধানের উপর তড়িৎ ক্ষেত্রটা একটা বল প্রয়োগ করছে, সেই প্রযুক্ত বল সেটা কত হবে? সেটা যদি আমরা এফ বলি, তাহলে এফ সমান হবে কিউ ই। কিউ ই। যদি ধনাত্মক আধান নেই, তাহলে অবশ্যই দেখো ফোর্সের অভিমুখ ইলেকট্রিক ফিল্ডের অভিমুখেই হবে। বোঝা গেল? অর্থাৎ এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ যদি এই দিক বরাবর হয়, তাহলে এখানে যদি আমরা প্লাস কিউ আধান রাখি, তো তার উপরে প্রযুক্ত বলের অভিমুখও কিন্তু ইলেকট্রিক ফিল্ডের অভিমুখে হবে। কিন্তু যদি আমরা এখানে মাইনাস কিউ আধান রাখি, এই পয়েন্টে আমরা প্লাস কিউ আধান পরিবর্তে মাইনাস কিউ আধান রাখলে, মানে ঋণাত্মক আধান রাখলে, তার উপরে প্রযুক্ত বল এফ সমান তখন আমরা কি লিখতে পারবো? ওই ইলেকট্রিক ফিল্ডের ওই পয়েন্টে, যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, সেই পয়েন্টে মাইনাস কিউ আধান যদি রাখি, তো তার উপরে প্রযুক্ত বল এফ সমান হয়ে যাবে মাইনাস কিউ। অর্থাৎ এক্ষেত্রে যে প্রযুক্ত বল তার অভিমুখ দেখো ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে, মাইনাস যেহেতু আছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেদিক বরাবর ক্রিয়া করছে বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ যেদিক বরাবর হচ্ছে, যদি আমরা এই ধরো এখানে এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বললাম এই দিক বরাবর, এবার এই পয়েন্টে আমরা একটা মাইনাস কিউ আধান রাখি, তাহলে তার উপরে যে প্রযুক্ত বল তার অভিমুখটা হবে তার উল্টো দিকে। বোঝা গেল? বেশ, তাহলে এটা আমরা দেখলাম
কোনো বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই হয়, তাহলে পরে সেই বিন্দুতে যদি আমরা একটা কিউ আধানকে রাখি, তো তার উপরে প্রযুক্ত বলটা হবে এফ সমান কিউই। ঠিক আছে, এখন যদি পজিটিভ চার্জ রাখি বা ধনাত্মক আধান রাখি, তাহলে তার উপরে প্রযুক্ত বলের অভিমুখটা হবে ইলেকট্রিক ফিল্ড যে দিক বরাবর ক্রিয়া করছে সেই অভিমুখে। আর যদি আমরা মাইনাস কিউ আধান রাখি, তাহলে পরে তার উপরে প্রযুক্ত বলটা হবে ইলেকট্রিক ফিল্ড যে দিক বরাবর ক্রিয়া করছে তার বিপরীত অভিমুখে। বোঝা গেল? এবার আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে, মনে করো এটা হচ্ছে কোনো একটা বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র। এবার এই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা পয়েন্টে, মনে করো এটা একটা এ পয়েন্ট, এটা একটা পয়েন্ট মনে করো বি পয়েন্ট, এটা মনে করো সি পয়েন্ট, এটা মনে করো ডি পয়েন্ট, এটা মনে করো ই পয়েন্ট, ঠিক আছে, এটা মনে করো এফ পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টে যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান হয়, প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান মনে করো ই, ঠিক আছে, এবং প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ যদি একই দিক বরাবর হয়, মানে কি প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হচ্ছে ই এবং অভিমুখও হচ্ছে একই অভিমুখে। ঠিক আছে, এরকম যদি হয়, তাহলে এক্ষেত্রে এই যে তড়িৎ ক্ষেত্রটা পাবো সেটাকে হলো সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি, যদি তড়িৎ ক্ষেত্রের সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ও অভিমুখ সমান হয়, ঠিক আছে, তবে তাকে সুষম তড়িৎ ক্ষেত্র বলে। সুষম তড়িৎ ক্ষেত্র বলে। ঠিক আছে, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে বুঝতে পারলে? বেশ, এবার আমরা তো একটা কথা অলরেডি বলেছি যে তড়িৎ ক্ষেত্র কিন্তু কোনো বিন্দু যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেটা কিন্তু উৎস আধানের উপর নির্ভর করে, শুধুমাত্র উৎস আধানের উপরে নির্ভর করে। কিন্তু আমরা যে পরীক্ষাধীন আধানটা নিয়েছি তার উপরে বা টেস্ট চার্জের উপরে কিন্তু নির্ভর করে না। বেশ, এবার আমরা নিরবিচ্ছিন্ন আধান বন্টন পড়েছি। সেই নিরবিচ্ছিন্ন আধান বন্টনের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব। নিরবিচ্ছিন্ন আধান বন্টনের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। প্রথমে আমি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা রৈখিক আধান বন্টনের কথা বলি। রৈখিক আধান বন্টন, রৈখিক আধান বন্টনের জন্য কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাই। মনে করো আমরা একটা দৈর্ঘ্য বরাবর ধরে নিলাম যে সুষমভাবে আধান বন্টিত আছে, ঠিক আছে, এবং এখানে লাইন ডেন্সিটি অফ চার্জ বা আধানের রৈখিক ঘনত্ব, সেটাকে বললাম ল্যামডা, অর্থাৎ একক দৈর্ঘ্যে আধান। আমি টোটাল দৈর্ঘ্য যদি এল বলি এবং মোট আধানের পরিমাণ যদি কিউ বলি, তাহলে ল্যামডা সমান বলতে পারি, আগের দিন আমরা বলেছিলাম এটা কিউ বাই এল। এবার ধরো এখানে একটা খুব ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নিলাম, ঠিক আছে, সেই ডিএল ক্ষুদ্র, এই ডিএল এলিমেন্ট থেকে বা ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্য থেকে আর দূরে কোনো একটা পয়েন্ট নিলাম পি, সেই বিন্দুতে মনে করো ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, তাহলে এই আর দূরে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে গেলে আমার কী করতে হবে, যখন আমার এই
ডিএল ক্ষুদ্র অংশের যদি আধানটাকে আমরা ডিকিউ বলি, তাহলে সেই ডিএল ক্ষুদ্র অংশের আধান ডিকিউ সমান কি আগের দিনের মতো ল্যামডা ডিএল লিখতে পারি। তাহলে পি বিন্দুতে, এক্ষেত্রে পি বিন্দুতে, ঠিক আছে, ডিএল ক্ষুদ্র অংশের ডিকিউ আধানের জন্য তড়িৎ প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটাকে যদি আমরা ডিই বলি, ঠিক আছে, তাহলে সেই ডিই এটা সমান লিখতে পারবো, দেখো ওই 1/4πε0, যদি আমরা শূন্য মাধ্যম ধরে নিই, তাহলে 1/4πε0 সাধারণ ফর্মটা কি, কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, সেটার সমান আমরা লিখি কি না, তো ই সমান 1/4πε0, ই সমান হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখানে কিউ বাই আর স্কোয়ারের জায়গাতে কি লিখবো, ডি কিউ বাই আর স্কোয়ার, বোঝা গেল? তাহলে কিউ বাই আর স্কোয়ারের জায়গাতে হবে ডি কিউ বাই আর স্কোয়ার। তাহলে কিউ বাই আর স্কোয়ারের জায়গাতে করবো ডি কিউ বাই আর স্কোয়ার। তাহলে ডি কিউ মানে এখানে আবার কি, ডি কিউ মানে হচ্ছে ল্যামডা ডিএল, তাহলে ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। এবার যেহেতু এখানে ধনাত্মক আধান, তাহলে ধনাত্মক আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড সবসময় বাইরের দিকে হয়, ঠিক আছে, অর্থাৎ ওই আধান থেকে ওই যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে সেই দিক বরাবর, তাহলে আর ক্যাপ বরাবর, ঠিক আছে। এটা হচ্ছে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শুধুমাত্র এই ডিএল ক্ষুদ্রাংশের জন্য। এবং সমগ্রটার জন্য যদি বের করতে চাই, তাহলে আগে যেমন করেছিলাম সেরকমভাবে এরকম প্রত্যেকটার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল এলিমেন্ট আমরা এরকম অসংখ্য ডিএল এলিমেন্টে ভেঙে নেব, এবং প্রত্যেকটা ডিএল এলিমেন্টের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করে সেটাকে আমরা লাইন ইন্টিগ্রেশন করে দেবো, ঠিক আছে। তাহলে অতএব পি বিন্দুতে, ঠিক আছে, সমগ্র দৈর্ঘ্যের আধানের জন্য তড়িৎ প্রাবল্য, সেটাকে যদি আমরা বলি ই, এটা সমান হচ্ছে 1/4πε0 ল্যামডা ইন্টু ডিএল বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, যা আছে থাকলো, কিন্তু এখানে আমাকে করতে হবে কি না, তো ইন্টিগ্রেশন, এখানে লাইন ইন্টিগ্রেশন নেবো, কারণ যেহেতু আধানটা রেখা বরাবর বা রৈখিক আধান বন্টনের কথা বলেছি। এবার একই রকমভাবে যদি আমরা ক্ষেত্র আধান বন্টনের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাই, ক্ষেত্র আধান বন্টন, তাহলে ক্ষেত্র আধান বন্টন মানে কি, 2 ডাইমেনশনালি, এটা আমরা সিট নিলাম বা পাত নিলাম, মনে করো এটা প্লেট নিলাম, ঠিক আছে। এবার এখানে ভাবো সুষমভাবে আধানগুলো বণ্টিত আছে নিরবিচ্ছিন্নভাবে। এবার এটার জন্য আবার সে আগের মতো আমরা একটা খুব ক্ষুদ্র এলিমেন্টারি বা খুব ক্ষুদ্র একটা ক্ষেত্রফল নেব, সেই ক্ষেত্রফল থেকে মনে করো আর দূরে কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাইছি, সেটা মনে করো পি বিন্দুতে। তাহলে এই ক্ষেত্রে আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা নেব, তাহলে সিগমা সমান কি, একক ক্ষেত্রফলের আধান, একক ক্ষেত্রফলের আধান মানে কি কিউ বাই ক্ষেত্রফল যদি আমরা বলি এস, মোট আধান যদি বলি কিউ আর ক্ষেত্রফল যদি বলি এস, তাহলে পরে কিউ বাই সেটা হচ্ছে একক ক্ষেত্রফল, ডিএস ক্ষেত্রফলের আধান ডিকিউ সমান কি লিখতে পারবো, ডিকিউ সমান লিখতে পারবো সিগমা ইন্টু ডিএস, এটা যে ডিএস ক্ষেত্রফলের আধান। তাহলে এখানে এই ডিএস ক্ষেত্রফলের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি আমরা বলি ডি, ঠিক একই রকমভাবে ডি সমান কি হয়ে যাবে, ডি সমান হয়ে যাবে ওই 1/4πε0 সিগমা ডিএস বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, কারণ এখানে যে পরিমাণ আধানটা থাকবে সেটা যে এই ক্ষুদ্র ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকবে সেটা সিগমা ডিএস, তাহলে সিগমা ডিএস বাই আর স্কোয়ার হলো ইন্টু আর ক্যাপ, কারণ এটা যেহেতু ধনাত্মক আধান আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিক বরাবর হবে, এই আধান থেকে পি অভিমুখে, ঠিক আছে। এবার এই সমগ্রটার জন্য যদি আমরা বের করতে চাই, তাহলে আমাকে সারফেস ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে সমগ্রটার জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি আমরা ধরে নিই ই ভেক্টর,
তাহলে ই ভেক্টর এটা সমান হয়ে যাবে ওই 1/4πε0 সারফেস ইন্টিগ্রেশন সিগমা ds বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। ঠিক আছে, এখানে যে ইন্টিগ্রেশন হবে সেটা সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এইটা গেল তোমার ক্ষেত্র আধান বন্টনের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এবার আমরা বের করব যদি আমরা আয়তন বরাবর আধানটা বন্টিত থাকে, 3 নম্বর পয়েন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে আয়তন আধান বন্টন। আয়তন আধান বন্টনের জন্য কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, সেটা যদি আমরা বের করতে চাই, ধরো এটা মনে করো একটা ফিগার নিলাম, 3 ডাইমেনশনাল একটা ফিগার। তাহলে আমার এখানে ধরো সুষমভাবে যদি আধানটা বন্টিত থাকে, তাহলে এখানে আমাকে একটা এলিমেন্টারি ভলিউম বা ক্ষুদ্র একটা আয়তন ডিভি ধরে নিতে হবে। এটা আমার করো ডিভি আয়তনটা। এবার এই ডিভি আয়তন থেকে আর দূরে পি বিন্দুতে মনে করো আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাইছি। এবার এখানে যদি সুষমভাবে ধনাত্মক আধান এইভাবে বন্টিত থাকে এবং সেই মোট আধান যদি বলি আমরা কিউ, আর এই টোটাল আয়তনটাকে যদি আমরা ভি বলি, তাহলে এখানে আধানের যে আয়তন মাত্রিক ঘনত্ব সেটা আমরা রো বলি। তাহলে রো সমান লিখতে পারবো, দেখো আধানের যে আয়তন মাত্রিক ঘনত্ব সেটা যদি আমরা রো বলি, তাহলে রো সমান আমরা জানি মোট আধান কিউ বাই মোট আয়তন ভি, তাহলে কিউ বাই ভি। ঠিক আছে, তাহলে রো সমান হয়ে গেল কিউ বাই ভি। এবার তাহলে ডিভি আয়তনে যে পরিমাণ আধান থাকবে, এই যে ডিভি ক্ষুদ্র আয়তন বলছি, তাহলে সেখানে যে পরিমাণ আধান থাকবে সেটাকে আমরা যদি ডিকিউ বলি, তাহলে ডিকিউ সমান কী হয়ে যাবে, ডিকিউ সমান হয়ে যাবে রো ডিভি। বোঝা গেল? তাহলে এই ডিভি আয়তনের যে আধানগুলো আছে তার জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেটা যদি আমরা ডিই বলি, তাহলে সেই ডি সমান লিখতে পারবো 1/4πε0। এখানে এবার ডিকিউ বাই আর স্কোয়ার করবো, তাহলে ডিকিউ মানে হচ্ছে রো ডিভি বাই আর স্কোয়ার। এরও অভিমুখ হবে আর ক্যাপ বরাবর, যেহেতু ধনাত্মক আধান আছে, ধনাত্মক আধান মানে ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে হবে। ঠিক আছে, তাহলে এবার সমগ্রটার জন্য করতে গেলে আমাকে ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে, যে 1/4πε0 ভলিউম ইন্টিগ্রেশন হবে রো ডিভি বাই আর স্কোয়ার। ঠিক আছে, ইন্টু আর ক্যাপ। ঠিক আছে, এটা গেল নিরবিচ্ছিন্ন আধান বন্টনের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ঠিক আছে, আজকে এত অবধি থাক।